তো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমাদের যে সকল বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, দেখেন আমরা পরপর এই গ্রামেটিক্যাল টপিক বা এই গ্রামেটিক্যাল ফাংশন গুলো ক্লিয়ার করবো। সেটা হচ্ছে মডিফিকেশন, সাবঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, ইউজিং অ্যাবসোলিউট অর সাসপেনশন, অ্যাপোজিটিভ, এরপর আছে আপনার ফ্রেজ অ্যান্ড ক্লজ। এগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রামেটিক্যাল রুলস অ্যান্ড স্ট্রাকচার দ্যাট ইজ রিয়েলি নিডেড ফর ডেভেলপিং ইউর ফ্রি হ্যান্ড রাইটিং। সো আবারও বলছি, এই যে 6টা পয়েন্ট আপনারা এখানে দেখছেন, এগুলো আমাদের পরপর ধারাবাহিকভাবে দেখতে হবে, ডেভেলপ করতে হবে। এটা যদি ডিটেলস আপনি পারেন রাইটিং এর জন্য, এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন হবে না। ইভেন আইএলটিএস এর রিডিং এন্ড রাইটিংও যদি আপনার এই বিষয়গুলো কমপ্লিট করা থাকে তাহলে কভার হয়ে যাবে। আমি আইএলটিএস এর উপরেও কিছু সেশন আপনাদের নিব, আমি দেখাবো রাইটিং, রিডিং, স্পিকিং পার্ট আমি দেখাবো। তো এই জন্য ওই জায়গাটা যদি আপনারা ডেভেলপ করতে চান বা ভালোভাবে বুঝতে চান তাহলে এই জায়গাটা আগে বুঝে নিতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো প্রথমত কি কি বলছি? মডিফিকেশন, সাবঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, ইউজিং অ্যাবসোলিউট অর সাসপেনশন, অ্যাপোজিটিভ, ফ্রেজ এন্ড ক্লজ। প্রথমত আমি যদি মডিফিকেশনের ভিতরে আসি, মডিফিকেশন মিন্স বিশেষায়ন, মানে মডিফায়ার। মডিফায়ার মানে যেটাকে বিশেষায়িত করা বলা হয়। এই মডিফায়ার ইন্টারমিডিয়েটের বইতে থাকে, ইন্টারমিডিয়েটের যে সেকেন্ড পেপার, এখানে মডিফায়ার নামের একটা টপিক আছে, দেখবেন আপনারা। সো এই মডিফায়ার প্রধানত 3 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রি মডিফায়ার, 2 নম্বর হচ্ছে পোস্ট মডিফায়ার, আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে ডাংলিং মডিফায়ার। মডিফায়ার মানে কি? মডিফিকেশন। মডিফিকেশন মানে কি? যেটা মডিফাই করে। কাকে মডিফাই করে? বিশেষায়ন। বিশেষায়ন মানে কি? এটা কিন্তু অ্যাডজেক্টিভের একটা পার্ট। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ কি? যে সেন্টেন্স কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আবার অ্যাডভার্বের মাধ্যমে মডিফিকেশন হতে পারে। যে ওয়ার্ড কোনো সেন্টেন্সের ভার্বকে মডিফাই করে বা অন্য আরেকটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা একটা প্রেপোজিশন বা একটা হোল সেন্টেন্সকে মডিফাই করে, তাকে মূলত আমরা অ্যাডভার্ব বলি। সো যে কোনো পার্ট অফ স্পিচ দিয়ে আমার নাউন, প্রোনাউন এবং ভার্ব এইগুলোকে মডিফাই করতে হয়। এবং এই মডিফায়ারের যে 3টা পার্ট, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার অ্যান্ড ডাংলিং মডিফায়ার। প্রি মডিফায়ার মানে যেটা আমার একটা শব্দ, একটা হেড ওয়ার্ড, একটা মেইন ওয়ার্ড, এই মেইন ওয়ার্ডের আগে যেটা বসে সেটাকে প্রি মডিফায়ার বলে। একটা মেইন ওয়ার্ডের পরে যে ওয়ার্ডটা বসে তাকে পোস্ট মডিফায়ার বসে। মানে জিনিসটা কেমন, আমি একটু, আপনারা হয়তো বুঝতে পারছেন না বিষয়টা, আমি এটা আগেও দেখিয়েছি, তো আমি একটু বলি বুঝাই, দেখেন প্রি মডিফায়ারটা কেমন এবং পোস্ট মডিফায়ারটা কেমন বা বিষয়গুলো ঠিক কি, জাস্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। প্রথমত আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আহ রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এখানে, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রহিম একজন মেধাবী ছাত্র। এই যে সেন্টেন্সটা আপনারা এই জায়গাটাতে দেখছেন, এই সেন্টেন্সটাতে আমার সাবজেক্ট কি? রহিম। এটা আমার অ্যাজ এ পার্ট অফ স্পিচ কি হবে? রহিম শব্দটা একটা নাউন। সাবজেক্টের পরে ইজটা হচ্ছে আমার ভার্ব। এটা একটা অ্যাডজেক্টিভ, এই ব্রিলিয়ান্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কারণ কি? আমার অ্যাডজেক্টিভের ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন দেয়, তাকে আমরা মূলত অ্যাডজেক্টিভ বলে থাকি। তো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালেও তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো এ মানে একটা, রহিম একজন স্টুডেন্ট, তার মানে আমার স্টুডেন্ট শব্দটা এখানে নাউন। এই স্টুডেন্ট একটা কমন নাউন, এই স্টুডেন্টের সংখ্যা বোঝাচ্ছে এ। তার মানে এ এন্ড দি, দিস, দ্যাট, দোজ, দিস, আপনার এই যে ফিউ, আ ফিউ, লিটল, মেনি, মাস, মোর, এই ধরনের ওয়ার্ড গুলো সবই হচ্ছে
নাউন প্রোনাউনকে মডিফাই করে। আচ্ছা, অ্যাজ এ পার্ট অফ স্পিচ সমস্ত আর্টিকেল বা ডিটারমিনার এগুলোকে পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে। এরপর ব্রিলিয়ান্ট শব্দটাও তো অ্যাডজেক্টিভ, কারণ ওই স্টুডেন্টকে মডিফাই করছে যে সে কেমন, সে ব্রিলিয়ান্ট, সো ডেসক্রিপটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এই শব্দটা। এখন এই সেন্টেন্সের পার্ট অফ স্পিচ গুলো তো বুঝলেন যে রহিমটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, ব্রিলিয়ান্টটা অ্যাডজেক্টিভ, স্টুডেন্টটা নাউন। আপনারা যারা আমার প্রথম দিকে ক্লাস করছিলেন, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমরা অ্যাডভার্বের ব্যবহার করি, অর্থাৎ একটা সেন্টেন্সের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু দ্বারা প্রশ্ন করে একটা সেন্টেন্সকে বড় করতে পারি, লং করতে পারি। সেটা কোন ধরনের সেন্টেন্স? যে সেন্টেন্সে অবজেক্ট থাকে, যে সেন্টেন্সে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকে। কিন্তু কোন সেন্টেন্সে যদি এই অ্যাম, ইজ আর ওয়াজ আর এই বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে থাকে, সেগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। সেটা কোনো অবজেক্ট না। যেমন এই যে রহিম সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ এই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই জায়গাটা কিন্তু একটা কমপ্লিমেন্টের জায়গা। এটা কোনো অবজেক্টও না, এটা কোনো অ্যাডভার্বও না। এই সেন্টেন্সের কম্পোনেন্ট গুলো আমার বুঝতে হবে। তো যে সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকে সেই সেন্টেন্স গুলো ওইখানেই ফিনিশ করতে হয়, অর্থাৎ ওগুলোকে আর বড় করা যায় না। হ্যাঁ, এই যে ইজ, এটাকে তো ওইভাবে প্রশ্ন করা যায় না যে রহিম ছাত্র, রহিম কিভাবে ছাত্র, কেন ছাত্র, কোথায় ছাত্র, এইভাবে কখনো হয় না এটা। অর্থাৎ বি ভার্ব গুলো যে সমস্ত সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, সেই সেন্টেন্স গুলোকে কিন্তু আপনি ওই অ্যাডভার্বের ব্যবহার করে মডিফাই করতে পারবেন না, বা ওইভাবে আর কি বড় করা যায় না। এটা এখানেই শেষ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু এই সেন্টেন্স গুলোর আমি সাবজেক্টকে বড় করতে পারি, সাবজেক্টকে প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই করার মাধ্যমে বড় করতে পারি। এই সেন্টেন্সের সাবজেক্টটা রহিম, একটা সেন্টেন্সের সাবজেক্ট ফ্রেজ, ক্লজ আকারে হতে পারে। যেমন আমি যদি বলি এখানে যে আ পুয়ার বয়, একটা গরিব ছেলে রহিম মেধাবী ছাত্র, তখন কিন্তু আমার এখানে চারটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হচ্ছে। আমার আগে একটা ওয়ার্ডে সাবজেক্ট ছিল যেটা ছিল নাউন, সিঙ্গেল একটা নাউন, এটাকে আমি সাবজেক্ট বলছিলাম, রহিম ছিল। কিন্তু যখন চারটা ওয়ার্ড হচ্ছে, এটার বাংলা অর্থ কি? যে একটা গরিব ছেলে রহিম একজন মেধাবী ছাত্র, একটা গরিব ছেলে রহিম একজন মেধাবী ছাত্র, অর্থাৎ চারটা ওয়ার্ড মিলে আমার কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে। এই চারটা ওয়ার্ডকে একসঙ্গে বলা হয় মূলত নাউন ফ্রেজ। অর্থাৎ এই জায়গাটা কিসের জায়গা? নাউনের জায়গা। নাউনের জায়গা দখল করছে আর তিনটা ওয়ার্ড। অর্থাৎ এই চারটা ওয়ার্ডের ভিতরে রহিম, এ পুয়ার বয় রহিম, এই চারটা ওয়ার্ডের ভিতরে একটা হেড ওয়ার্ড আছে, একটা মেইন ওয়ার্ড আছে। সেই হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ডটা হচ্ছে আমার মূলত কোনটা? মূলত এই রহিম। এই রহিমকে প্রি মডিফাই করছে। প্রি মডিফাই মানে কি? পূর্বে বসা বা আগে বসা। রহিমকে প্রি মডিফাই করছে আমার এ পুয়ার বয়, এই তিনটা শব্দ। অর্থাৎ একজন গরিব ছেলে, এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ অ্যাজ এ পার্ট অফ স্পিচ আলাদা আলাদা ভাবে এরা অ্যাডজেক্টিভ। একটা সেন্টেন্সে একের অধিক নাউন থাকলে লাস্টে একটা নাউন থাকে, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়। তো যাই হোক, এ পুয়ার বয় রহিম একসঙ্গে যদি আমি ধরি, এটা একটা ফ্রেজাল সাবজেক্ট, ফ্রেজাল নাউন, আই মিন নাউন ফ্রেজ। এবং আমি যদি আলাদাভাবে ধরি, এই সেন্টেন্সের ভিতরে একটা হেড ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এই রহিম। এই রহিমকে মডিফাই করছে আমার এ পুয়ার বয়, এই তিনটা ওয়ার্ড। তো এই তিনটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এবং এটাকে বলে প্রি মডিফাই। প্রি মডিফাই করা করতেছে, প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ এই নাউনকে প্রি মডিফাই করে। অর্থাৎ আগের সেন্টেন্সটাতে আমার একটা ওয়ার্ডে সেন্টেন্সটা ছিল যে রহিম ইজ আ স্টুডেন্ট, পরের সেন্টেন্সটাতে আমি আরো তিনটা ওয়ার্ড যুক্ত করেছি। কিভাবে? ওই রহিমকে বিশেষায়ন করার মাধ্যমে। এই তিনটা ওয়ার্ডকে, এ পুয়ার বয়, আমরা বলছি যে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার। আবার এই জায়গাটাতে আমার পোস্ট মডিফাই হতে পারে। যেমন আমি যদি এইভাবে একটা সেন্টেন্স আমি লিখি, কথাটা বোঝেন। আমি যদি বলি যে আপুর বয় রহিম, আপুর বয় রহিম ফ্রম ভিলেজ। দেখেন আমার এখন আগে ছিল একটা সেন্টেন্সে সাবজেক্ট, পরে লিখছি চারটা সেন্টেন্সে, এখন হয়ে গেছে ছয়টা সেন্টেন্স, মানে সরি সেন্টেন্স না, ওয়ার্ড। একটা ওয়ার্ডে সাবজেক্ট, পরে চারটা ওয়ার্ডে সাবজেক্ট ছিল, এখন ছয়টা ওয়ার্ডে সাবজেক্ট হয়ে গেছে। এবং এইখানে ভার্বটা হচ্ছে ইজ। জাস্ট তাহলে ইজের আগ পর্যন্ত সবই সাবজেক্টের অংশ। কিন্তু এই যে ছয়টা ওয়ার্ডে যে সাবজেক্টটা হলো, এই সাবজেক্টের মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড কোনটা? এই রহিম। এই রহিমকে কেন্দ্র করে কিন্তু আমার বাকি পাঁচটা ওয়ার্ড বসছে। তো এইটার আগে তিনটা ওয়ার্ড বসছে, যেটাকে বলছি অ্যাডজেক্টিভ, প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ। এবং এই রহিম শব্দটাকে পোস্ট মডিফাই করা হচ্ছে প্রেপোজিশন দিয়ে, অর্থাৎ এই ফ্রম শব্দটা একটা প্রেপোজিশন। তো
পোস্ট মডিফায়ার অফ প্রেপোজিশন এখানে আছে। তো এইভাবে আমার একটা কম্পাউন্ড ফ্রেজের তো সৃষ্টি হয়েছে এই জায়গাটাতে, সৃষ্টি হয়ে একটা সেন্টেন্সের সাবজেক্ট এইভাবেই বড় হয়। আমার সবসময় আই, উই, ইউ, হি, সি, দে, রহিম, করিম এরাই যে সাবজেক্ট হবে এরকম না। আমি আগে যেমন আপনাদের দেখিয়েছিলাম এই অবজেক্টের পরে সেন্টেন্সের ভিতর বিভিন্ন ইনফরমেশন WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে করে একটা সেন্টেন্সকে বড় করা যায়, লং করা যায়, একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। তেমনি ভাবে একটা সিঙ্গেল সাবজেক্টকেও ডবল ট্রিপল এটা করা যায় কিসের মাধ্যমে? ফ্রেজের ব্যবহারের মাধ্যমে। এবং সেই ফ্রেজ গুলো মূলত কি করে? মডিফাই করে কাকে? একটা সেন্টেন্সের সাবজেক্টে সবসময় নাউন বা প্রোনাউন থাকে। তো নাউন বা প্রোনাউন সম্পর্কে যখন অতিরিক্ত ইনফরমেশন দেয়, সেটা পার্ট অফ স্পিচ আমাকে বুঝতে হয় যে কোন পার্ট অফ স্পিচ। নাউন প্রোনাউনের জন্য প্রেপোজিশন বসতে পারে, আবার নাউন প্রোনাউনের জন্য অ্যাডজেক্টিভও বসতে পারে। তো চেনা যায়, এটা বোঝা যায় দেখলেই যে কিসের জন্য কোনটা বসতেছে। তো এ পোর বয় রহিম ফ্রম ভিলেজ, এই সেন্টেন্সের এই যে এতটুকু ধরেই আমার কিন্তু একটা নাউন ফ্রেজ, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। অনেকগুলো ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা মাত্র অর্থ দেয়, যার ভিতরে ভার্ব থাকে না, সাবজেক্ট ভার্ব থাকে না, তাকে আমরা ফ্রেজ বলি। আর যার ভিতরে সাবজেক্ট ভার্ব থাকে তাকে ক্লজ ক্লজ বলা হয়। হ্যাঁ, যেমন আমি যদি এই সেন্টেন্সটাকে এইভাবে বলতাম, এটাকে বলা হয় ক্লজ। রহিম, এবার হু ইজ আ পোর বয় ফ্রম ভিলেজ, এই যে হু ইজ আ পোর বয়, এইটা আমার কিন্তু এই সম্পূর্ণ ক্লজটাও কিন্তু এই রহিমকেই মডিফাই করতেছে, রহিম সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন দিচ্ছে। বাট এখানে ইনফরমেশনটা এটা ফ্রেজ হয়ে দেয়নি, এই ইনফরমেশনটা ক্লজ হয়ে দিয়েছে। কিভাবে বুঝতেছি? এই হু আছে, ইজ আছে, অর্থাৎ একটা সাবজেক্ট আছে, একটা আলাদা ভার্ব আছে। তো এইটাকে বলা হয় ক্লজ। সেন্টেন্সে এ পোর বয় রহিম ফ্রম ভিলেজ আর রহিম হুজ আ পোর বয় ফ্রম ভিলেজ, কোনো পার্থক্য আছে? লিটারেলি মিনিং এর কোনো পার্থক্য আছে? মিনিং কিন্তু একই। বাট এইগুলোর ভিতরে শুধুমাত্র ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড একসঙ্গে বসছে, কোনো সাবজেক্ট ভার্ব নেই, বাট এখানে আলাদা একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে, বাক্যাংশ। ক্লজ মানে বাক্যাংশ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব আছে এর ভিতরে আবার আলাদা একটা। তো এই হচ্ছে মূলত ফ্রেজ বা ক্লজের পার্থক্য। কিন্তু এটার কথা আমি এখন, ফ্রেজ ক্লজ আমি পরে পড়াবো বা পরে দেখাবো। এখন মেইনলি যে বিষয়টার কথা বলছি বা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই মডিফিকেশন বা মডিফায়ারের যে জায়গাটা, এইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। সো আমি কি বলছি, একটা সেন্টেন্সের সাবজেক্ট আমার একটা ওয়ার্ডে হয়, কিন্তু এরকম না হয়ে অনেকগুলো ওয়ার্ড মিলেও একটা সাবজেক্ট হতে পারে, যেটাকে নাউন ফ্রেজ বলা হয়। এবং সেখানে একটা হেড ওয়ার্ড থাকে, মেইন যে নাউন দেখলে চেনা যায় সেই ওয়ার্ডটাকে কেন্দ্র করে কিছু ওয়ার্ড প্রি মডিফাই করে, কিছু ওয়ার্ড পোস্ট মডিফাই করে। যেমন এখানে এ পুয়ার বয় এরা প্রি মডিফাই করছে নাউনকে, ফ্রম ভিলেজ এরা পোস্ট মডিফাই করছে, কারণ এটা নাউনের পরে বসছে। তো এই কথাটা আমি মেইনলি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই মডিফায়ারের যে ফাংশন গুলো, তার ভিতর প্রি মডিফায়ার জিনিসটা কি আর পোস্ট মডিফায়ার জিনিসটা কি, এই দুটোই আমাদের মূলত লাগে, ডাংলিং মডিফায়ার কাজে লাগে না ওইভাবে। এখন দেখেন এই কথাটা এখানে বলছে যে জাস্ট ওয়েট আ মিনিট, দেখেন বিশেষ টার্ম হেডওয়ার্ড, স্ট্রাকচার অফ মডিফায়ার, প্রি মডিফায়ার প্লাস হেডওয়ার্ড প্লাস পোস্ট মডিফায়ার। ফর এক্সাম্পল বয়, দ্যাট ইজ হেডওয়ার্ড, আ বয়, আ গুড বয়, আ ভেরি গুড বয়, আ ভেরি গুড বয় ফ্রম ঢাকা। তাহলে প্রথমে একটা ওয়ার্ড বয়, পরে দুইটা ওয়ার্ড আ বয়, আমার ফ্রেজ হয়ে গেল। কিন্তু এই আ বয় যখনই আমি লিখলাম আমার ফ্রেজ হয়ে গেল। আ গুড বয়, এটাও আমার একটা ফ্রেজাল সাবজেক্ট। তো এইখানে কিন্তু এই আ গুড বয়ের ভিতর আমার মেইন ওয়ার্ড বা হেডওয়ার্ডটা কি? বয়। তাহলে বয়কে মডিফাই করছে আ গুড। সো ওই দুটো আমার অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই করে ওইটা। আবার আ ভেরি গুড বয়, এখানে আমার আরো আরো একটা ওয়ার্ড বেড়ে গেল এই পাশে। আবার ফ্রম ঢাকা, এর বয়ের পরে বসছে এই দুটো, অর্থাৎ এই দুটো হচ্ছে পোস্ট মডিফাই করতেছে। হ্যাঁ, যেমন দেখেন প্রি মডিফায়ারের ভিতরে যে বিষয়গুলো থাকে, অর্থাৎ যে হেডওয়ার্ডটা থাকে, হেডওয়ার্ড মানে কি সেটা, সেটা তো আপনারা বুঝতে পারছেন যে একটা নাউন, মেইন যে নাউন দেখলে চেনা যায় যে এই ওয়ার্ডটাই সাবজেক্ট। হেডওয়ার্ড জিনিসটা বুঝতে পারছেন না? কি বললাম এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, হেডওয়ার্ড জিনিসটা কি? ওকে, তাহলে এই হেডওয়ার্ডের আগে মূলত আমার কি কি বসতে পারে সেই কথাটা আমার এখানে বলা হচ্ছে। হেডওয়ার্ডের আগে ডিটারমিনার বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, পার্টিসিপল বসতে পারে, নাউন অ্যাডজেক্টিভ বসতে পারে, কম্পাউন্ড নাউন বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। এখন আমার এই বিষয়গুলো জানতে হবে যে ডিটারমিনার জিনিসটা কি, অ্যাডজেক্টিভ জিনিসটা কি, পার্টিসিপল জিনিসটা কি, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি, কম্পাউন্ড নাউনটা কি, অ্যাডভার্বটা কি। তাহলে দেখেন ডিটারমিনারের ভিতর আরো আবার চারটি বিষয় আছে।
ডিটারমিনারের ভিতরে আবার কয়টা বিষয় আছে? চারটা। আর্টিকেল, পজেসিভ, নিউমেরাল, কোয়ান্টিফায়ার। আর্টিকেল, পজেসিভ, নিউমেরাল, কোয়ান্টিফায়ার, দোজ আর ডিটারমিনার। এগুলো কিন্তু সবই ডিটারমিনার। আর্টিকেল জিনিসটা কি? এ এন্ড ডি কে আমরা আর্টিকেল বলি, বাট আর্টিকেল এই জিনিসটা হচ্ছে মূলত এই দিস, দ্যাট, দোজ, দিস এই ওয়ার্ড গুলোর সমন্বয়েও হয়ে থাকে। কেন হয় জানেন? আর্টিকেলের বাংলা অর্থ বা এর মেইন বিষয়টা হচ্ছে নির্দেশ করা, নির্দেশক বলা হয়। এ মানে আমরা জানি একটি, দা মানে এটি, অর্থাৎ একদম নির্দিষ্ট করে বোঝালে দা বসে, অনির্দিষ্ট করে বোঝালে এ বসে। আবার অ্যান এর যে ব্যবহার সেটা তো আপনারা জানেন যে ভাওয়েল এর আগে অ্যান বসে। এই ছাড়া তো আর কিছু না। বাট এর ভিতরে মূলত আর্টিকেল বলতে আমার ওয়ান থেকে এ আসে, কিন্তু এই দিস থেকে দা আসে। এই কথাটা একটু মনে রাখেন, আমার কথাগুলো আমি যেটা বলছি, এই এ যে ওয়ার্ডটা আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করি, এটা ওয়ান থেকে আসে, একটা থেকে এ আসে, মানে ও এন ই অন, এই অন এর মানেও এক, একটা, এইটা থেকে এ আসে। আর দিস, টি এইচ আই এস, টি এইচ ই এস ই, দিস, টি এইচ ও এস ই, বা দোজ, এই দোজ থেকে দ্যাট, আর টি এইচ ই এস ই দিস বা টি এইচ আই এস দিস থেকে দা, টি এইচ সি। তো এই জায়গাটায় আমার বুঝতে হবে যে দিস পেন আর আওয়ার্স, এই কলমগুলো আমাদের, দিস এখানে পেন্স হবে, এস হবে, এই কলমগুলো আমাদের। তাহলে এই যে দিস কথাটা, এইটাকে বলা হয়, এইটাকে বলা হয় আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ও আরেকটা কথা বলি, আবার এই আর্টিকেল বা ডিটারমিনার এগুলো অ্যাজ এ পার্ট অফ স্পিচ কিন্তু অ্যাডজেক্টিভ। মনে করেন আপনাকে এই দিস শব্দটাকেও আন্ডারলাইন করে বললো যে বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি কি আর্টিকেল বলবেন? আর্টিকেল তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্ট অফ স্পিচ আছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে কিন্তু আমাদের আর্টিকেল নামে কোনো শব্দ নেই। তাহলে অ্যাজ এ আর্টিকেল, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা কিন্তু আমার হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, মনে রাখবেন আর্টিকেল বা ডিটারমিনার বা এই যত ওয়ার্ড দেখছেন এখানে যা যা লেখা আছে, যে পজিটিভ, নিউমেরাল, কোয়ান্টিফায়ার, এ সবই হচ্ছে অ্যাজ এ পার্ট অফ স্পিচ। যদি বলি, এরা মূলত একটা সেন্টেন্সের সাবজেক্টে যে নাউন থাকে বা অবজেক্টে যে নাউন থাকে বা প্রোনাউন, তাদেরকে মডিফাই করে, তাদের নিয়ে কথা বলে। যেমন দিস পেন্স আর আওয়ার্স, এই কলমগুলো আমাদের, এই আওয়ার্সটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ না, এটা আমার হচ্ছে পজিটিভ প্রোনাউন, এটাকে বলে পজিটিভ প্রোনাউন। এই আওয়ার্স না থেকে যদি আওয়ার থাকতো, আওয়ার যদি থাকতো তাহলে এরপর আরেকটা নাউন থাকতো, তখন এই আওয়ার, ইওর, দেয়ার এগুলোকে আবার পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন এই দেখেন, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই ডগস অলওয়েজ বলস, দেয়ার হাউস ইজ ভেরি ফর। সো এই জায়গাটাতে কিন্তু এই মাই ডগ, দেয়ার হাউস, অর্থাৎ এই মাই, আওয়ার, ইওর, দেয়ার এগুলো থাকলে এরপর অবশ্যই একটা না একটা নাউন বলবে। তার মানে এরা নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে মানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ এরা অ্যাডজেক্টিভ। অনেকে এগুলোকে প্রোনাউন বলে। কিন্তু প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন আছে, পজিটিভ প্রোনাউনও আছে। প্রোনাউন কোনগুলো? আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, হার্স, মাইন, এগুলোকে বলে পজিটিভ প্রোনাউন। অর্থাৎ প্রোনাউন যদি হয় কাউকে মডিফাই করে না, অন্য কারোর জন্য বসে না, একা একা বসে একটা সেন্টেন্সে অবজেক্টের স্থানে বা সাবজেক্টের স্থানে। কিন্তু অ্যাডজেক্টিভ হলে সেই ওয়ার্ডটার পরে আরেকটা নাউন থাকে, সেই ওয়ার্ডটা সবসময় আরেকটা নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে। নিউমেরালস, 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ, এই ওয়ার্ড গুলো। শি গেভ মি 5 বুকস, ওপেন দ্য থার্ড চ্যাপ্টার। সেই যে 5, থার্ড, এগুলো কিন্তু বুক বা চ্যাপ্টারকে মডিফাই করতেছে। তো অ্যাজ এ পার্ট অফ স্পিচ এরাও অ্যাডজেক্টিভ। কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স মানে একটা কোয়ান্টিটি বোঝায়, একটা পরিমাপ বোঝায়, নিউমেরিক না, অর্থাৎ গণনা করা বোঝায় না। অল, বোথ, সাম, এনি, ভেরি, ফিউ, লিটল, মাস, মোর, এটসেট্রা, দোজ আর কোয়ান্টিফায়ার্স। আর এটাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। সাম উইকস বয় হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। সো এই সাম, লিটল, মাস, হোল, সাফিসিয়েন্ট, those are quantitative adjective or adjective of quantity, or you can also say quantifiers. এরপর দেখেন অ্যাডজেক্টিভ, পারভেজ ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, অর্থাৎ নাউনকে যারা মডিফাই করে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। আ ফানি স্টোরি, আ ড্রয়েড প্লেয়ার। এই যে অ্যাড্রয়েড কথাটা, এটা হচ্ছে দক্ষ, প্লেয়ার এটা আমার নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করছে অ্যাড্রয়েড, সো দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। স্টোরিকে মডিফাই করছে আ ফানি, সো দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। পার্টিসিপলটা কি? আ উন্ডেড বয় কেম টু মি, একটা আহত ছেলে আমার কাছে এসেছিল। আ উন্ডেড বয়,
অর্থাৎ এই ওন্ডেড শব্দটা আমার কিন্তু অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা কিন্তু ভার্ব, কিন্তু এই সেন্টেন্স এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমার অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এই বয়কে বা নাউনকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে। যেমন আমি যদি এই সেন্টেন্সটা আমি আপনাকে বোঝাই বলি, মনে করেন কি লেখা আছে, এটা আমি একটু সাথে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্বটা বসে সেটা মেইন ভার্ব, সেটা বাদে অন্য সবগুলো ভার্বই অন্য কোনো পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। আ উন্ডেড বয় কেম টু মি, অর্থাৎ একটা আহত ছেলে আমার কাছে এসেছিল। মনে করেন আমি যদি এরকম একটা ভার্ব বলি, আই এন টি ই আর ই এস টি ই টি, ইন্টারেস্টেড, এই ওয়ার্ডটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ কি ভার্ব। আমি যদি বলি আই আই ইন্টারেস্টেড, এর বাংলা অর্থ হচ্ছে আমি আগ্রহী ছিলাম বা আমি আগ্রহী হয়েছিলাম, আই ইন্টারেস্টেড। আমার কথাটা বুঝেন, এই দুটো ওয়ার্ড আমি যখন লিখছি, আই ইন্টারেস্টেড, ইন্টারেস্ট একটা ভার্ব, তাহলে আই ইন্টারেস্টেড আমি আগ্রহী হয়েছিলাম, ইন্টারেস্ট মানে আগ্রহী হওয়া বা আমি আগ্রহী ছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। কিন্তু আপনি যখনই বলছেন আই অ্যাম ইন্টারেস্টেড, তখন আমি আগ্রহী, এরকম মিনিং দেয়। আই ইন্টারেস্টেড মানে আমি আগ্রহী হয়েছিলাম বা আমি আগ্রহী ছিলাম। আর যখনই বলছেন আই অ্যাম ইন্টারেস্টেড, তখন এই ইন্টারেস্টেড শব্দটা একটা অ্যাজেক্টিভের কাজ করে, দিস ইজ নট ভার্ব, এখানে অ্যামটা মেইন ভার্ব, অ্যাজেক্টিভের কাজ করে। তাহলে আমি যদি বলি যে একটা আগ্রহী ছেলে আমার ব্যাচে পড়তে চায় বা ইংরেজি শিখতে চায়, তাহলে আমি বলতে পারি যে ইন্টারেস্টেড বয় ইন্টারেস্টেড বয় ওয়ান্টস টু লার্ন ইংলিশ, একজন আগ্রহী ছেলে ইংরেজি শিখতে চায়। তো এই ইন্টারেস্টেড শব্দটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই জায়গাটাতে কি হবে, অ্যাজেক্টিভ, রাইট? এই বয়কে মডিফাই করতেছে। এই উন্ডেড যেমন, এটা আমার একটা অ্যাজেক্টিভ। তো বিষয়টা হচ্ছে এরকম, আমার এই উন্ডেডটাকে আপনি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যদি বলেন আই ওন্ডেড, আমি ব্যথা পেয়েছিলাম, আমি আহত হয়েছিলাম, এরকম অর্থ আসে। আই উইল ওন। সো এইভাবে আপনি মেইন ভার্ব হিসেবে কখন বসবে এবং একটা ভার্ব কখন অন্যান্য পার্ট অফ স্পিচ হিসেবে বসবো, অন্যান্য পার্ট অফ স্পিচ বলতে নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে বসে। আর ওইটাকে বলা হয়, মানে ক্লাসিফিকেশন অফ ভার্ব যদি আপনি মেনটেন করেন তাহলে সেটাকে বলা হয় জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। তো এটা আপনাকে আমি অনেকবার দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি, আমি বারবার বলছি যে জেরান্ডটা কি, ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি, বারবার বলছি। কতদিন আগেও আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম একটা ভার্ব দিয়ে, স্টেল মানে চুরি করা, এই চুরি করা ভার্ব দিয়ে দেখিয়েছিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপল, ইভেন পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি থ্রি, এটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা আপনাকে একটু বুঝতে হবে যে আমার যে ওয়ার্ড গুলোকে আমি ভার্ব হিসাবে চিনি বা পরিচিত, এই ওয়ার্ড গুলো আমার সবসময় ভার্ব হিসাবে বসে না, সবসময় কাজ করা বোঝায় না, সবসময় অ্যাকশন দেয় না। এটা অন্য পার্ট অফ স্পিচ অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। তো সেটা একটা সেন্টেন্সের গঠন দেখলে আর এই গ্রামার সম্পর্কে একটু ভালো কনসেপ্ট থাকলে পারা যায় বা জানা যায়। এরপর দেখেন পার্টিসিপল, আই স ফ্লাইং বার্ড, তাহলে এই উন্ডেড হচ্ছে ভার্বের পারফেক্ট পার্টিসিপল, এই ফ্লাইং শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাভিং, সরি এটা উন্ডেড শব্দটা পাস্ট পার্টিসিপল, হ্যাঁ এই ফ্লাইং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে স, সি এর পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট এই ফ্লাইং শব্দটা দ্বারা এই বার্ডকে মডিফাই করা হচ্ছে জাস্ট এখানে, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ফিনিশ দ্য জব আই ওয়েন্ট আউট, অর্থাৎ জবটা শেষ করেই আমি সেখানে গিয়েছিলাম। হ্যাভিং ফিনিশ দ্য জব, হ্যাভিং ফিনিশ দ্য জব আই ওয়েন্ট আউট, জবটা শেষ করেই আমরা সেখানে গিয়েছিলাম। সো এইটাকে বলা হয় মূলত পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভি থ্রি এর পরে যে কোনো টেন্সের ব্যবহার করা যায়, আফটার হ্যাভিং প্লাস ভি থ্রি ইউ ক্যান ইউজ এনি টেন্স। এবার দেখেন নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে পরপর এক বা একের অধিক নাউন যখন থাকে, নাউন কিন্তু লাস্টেরটা নাউন থেকে যায়, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন হি গেভ মি আ ডায়মন্ড রিং, এই অ্যাজ এ ওয়ার্ড ডায়মন্ড শব্দটা একটা নাউন, রিং শব্দটা একটা নাউন। তো যখন আমি বলছি ডায়মন্ড রিং, তখন আমার বাংলাটা কেমন চলে আসে যে সে আমাকে একটা ডায়মন্ডের রিং দিয়েছিল, অর্থাৎ এখানে এই রিংটা নাউন, এই ডায়মন্ডটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই দুটো ওয়ার্ডকে আমার বলছে যে আর কি যে নাউন অ্যাডজেক্টিভ। উই হ্যাড সাম ম্যাঙ্গো ট্রিজ, নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ দুটো নাউন পাশাপাশি বসতেছে। বাট আলাদা করে যদি আমি ধরি, আগেরটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ হয়ে যায়। লাস্ট নাইট দ্য সিকিউরিটি গার্ড ডায়েড, তাহলে সিকিউরিটি আবার গার্ড,
সিকিউরিটি আবার গার্ড, ম্যাঙ্গো ট্রি, ডায়মন্ড রিং, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, গিভ আপ ইউর ওল্ড ফ্যাশন আইডিয়া। তাহলে এই যে হার্ড ওয়ার্কিং, এই যে ওল্ড ফ্যাশন, এই ওয়ার্ড গুলোকে মূলত আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। শি ইজ ভেরি বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। তাহলে এটা কি, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, গার্লটা নাউন। তো একসঙ্গে এই দুইটা ওয়ার্ডকে কি বলছি, নাউন অ্যাডজেক্টিভ। সরি, এই 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 দুইটা ওয়ার্ড আমার আমার নাউন অ্যাডজেক্টিভ হবে না, কারণ বিউটিফুলটা অরিজিনালি একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডভার্বের কথা বলছে, মূলত এই ভেরি শব্দটাকে এখানে ইন্ডিকেট করতেছে। এই ভেরি শব্দটা বিউটিফুল কে মডিফাই করে, যে সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে, সুন্দরী খুব সুন্দরী। তো এই জন্য এই ভেরি শব্দটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাজ এ অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে এটা একটা ভেরি। ইভেন মডিফায়ারের ক্ষেত্রেও ইন্টেন্সিফায়ার যদি আমাকে বোঝায়, তাহলে এই ভেরি শব্দটাকে ইউজ করতে হয় বা লিখতে হয়। তো যেটা বলছি, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে মূলত দুটো ওয়ার্ডই একসঙ্গে থাকবে, কানেক্টেড থাকবে, আলাদাভাবে ধরলে দুটো কিন্তু আমার আলাদা আলাদা নাউন, বাট ওই সেন্টেন্সে একটা নাউন থাকবে, একটা অ্যাডজেক্টিভ হবে, সেটাকে আমার নাউন অ্যাডজেক্টিভ বলছি। ডায়মন্ড রিং, ম্যাঙ্গো ট্রি, সিকিউরিটি গার্ড, হার্ড ওয়ার্কিং, ওল্ড ফ্যাশন। বাট এই 6 নম্বর যেটা অ্যাডভার্ব, সেটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে দেখিয়েছে, যে সে একটা সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে, সুন্দরী খুব সুন্দরী। সেই ভেরি শব্দটা মূলত অ্যাডভার্ব আর কি, সেটা বোঝানোর চেষ্টা করছে এখানে। এরপর দেখেন পোস্ট মডিফায়ার। তাহলে এতক্ষণ আমরা দেখলাম প্রি মডিফায়ারে কি কি বসে, তাহলে প্রি মডিফায়ারে কি কি বসে, ডিটারমিনার বসে, অ্যাডজেক্টিভ বসে, পার্টিসিপল বসে, নাউন অ্যাডজেক্টিভ বসে, কম্পাউন্ড নাউন বসে, অ্যাডভার্ব বসে। আর আমার আহ, ও এইখানে আবার দেখছেন, আমার তো খেয়াল নেই, এই পাশে দেখেন, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এই হার্ড ওয়ার্কিং শব্দটাকে কিন্তু আমার কম্পাউন্ড নাউন বলা হচ্ছে। কম্পাউন্ড নাউন মানে একটা ওয়ার্ডে যদি আমার নাউন হয়, সেটাকে আমরা সিম্পল নাউন বলছি, বাট যখনই দুইটা বা তিনটা ওয়ার্ডের সমান একটা নাউন হয়, সেটাকে কম্পাউন্ড নাউন। যেমন এই ডায়মন্ড রিগকে তো আমি নাউন অ্যাডজেক্টিভ বলছি, বাট অ্যাজ এ কম্পোনেন্ট অফ সেন্টেন্স এটাকেও কিন্তু কম্পাউন্ড নাউন বলা যায়। ম্যাঙ্গো ট্রি এটাকেও কম্পাউন্ড নাউন বলা যায়। সিকিউরিটি গার্ড এটাকেও কম্পাউন্ড নাউন বলা যায়। আর এইখানে দুটো লিখে দেখিয়েছে যে হার্ড ওয়ার্কিং বা ওল্ড ফ্যাশন, অর্থাৎ একসঙ্গেই কানেক্টেড থাকতেছে, একটা ওয়ার্ডের ভিতরেই থাকতেছে, বাট ইংলিশে এই একটা হাইফেন দিয়ে ওয়ার্ড গুলোকে ডিভাইড করতেছে, এইটাকে আর কি এখানে বোঝানো হচ্ছে। কিন্তু এর আগে যেটা দেখলেন আপনার নাউন অ্যাডজেক্টিভ, ওইটাকেও কিন্তু একাধারে কম্পাউন্ড নাউনই বলা হয় বা বলে থাকে ইন দিস মডার্ন পিরিয়ড। পোস্ট মডিফায়ার গুলো কি, হেডওয়ার্ড কে পোস্ট মডিফাই করে, অর্থাৎ হেডওয়ার্ড এর পরে বসে যেগুলো, তার ভিতর 1 নম্বর হচ্ছে prepositional phrase, infinitive phrase, participle phrase, adverb or adjective আর relative clause। এগুলো হচ্ছে পোস্ট মডিফাই করে থাকে। এটা কেমন, আ ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ। সো আ ম্যান অফ লেটার ক্যান থিঙ্ক ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, একজন বিজ্ঞান ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে পারে। ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, এইটাকে বলা হয়, এই যে তিনটা ওয়ার্ড একসঙ্গে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। হি প্লেস ইন দ্য ফিল্ড, এই ইন দ্য ফিল্ড হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। হি ইজ অ্যান্ড ইন্টারেস্টেড ইন গেম, এখানে ইন গেম এই দুটো হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। এ সাউন্ড কামস ফ্রম বিলো, এই ফ্রম বিলো হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি, টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু মানে ফ্রেজ কাকে বলে এটা আগে বোঝেন। একটা ওয়ার্ড না হয়ে যখনই দুই তিনটা ওয়ার্ড মিলে একটা অর্থ দিচ্ছে, সেটাকে ফ্রেজ বলছে। অর্থাৎ আই এম গ্লাড টু সি ইউ, এই টু সি এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আই ওয়ান্ট টু গিভ ইউ আ বুক, এই টু গিভ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আই স দ্য গার্ল সিঙ্গিং, আই স দ্য গার্ল সিঙ্গিং, এই সিঙ্গিং শব্দটা হচ্ছে মূলত আমার পার্টিসিপল, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা অ্যাডজেক্টিভের কাজ করে। দ্য বয় সিঙ্গিং আ সুইট সং ইজ মাই স্টুডেন্টস, বলছে যে গান গাওয়া মানে মিষ্টি গান গাওয়া ছেলেটি, এতটুকু মানে কিন্তু এরকম, মিষ্টি গান গাওয়া ছেলেটি আমার ছাত্র। সো এই সিঙ্গিং শব্দটা আমার পার্টিসিপল।
হি ফাউন্ড দ্য হাউস বার্ন, সে পড়া বাড়িটি পেয়েছিল, বাড়িটি পড়া অবস্থায় পেয়েছিল। সো এই বার্ন শব্দটা কিন্তু হাউসকে মডিফাই করছে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে পার্ট অফ স্পিচ হিসেবে এটাও অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসে এই হাউসকে মডিফাই করছে। হি ফাউন্ড দ্য হাউস বার্ন, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। দ্য প্যাসেজ অ্যাবভ ইজ ভেরি ডিফিকাল্ট। দেখেন, এটাকে বলা হয় অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ভেরি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ডিফিকাল্ট শব্দটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে। দিস ইজ দ্য হাউস হোয়ার মিতু ওয়াজ বর্ন। দিস ইজ দ্য হাউস, এটা সেই বাড়ি, হোয়ার যেখানে মিতু জন্মগ্রহণ করেছিল। এটাকে বলা হয় মূলত রিলেটিভ ক্লজ, রিলেট করে, কানেক্ট করে। এটা একটু উপরে চলে আসছে বাট এটা রিলেটিভ ক্লজ। দ্য চাইল্ড হুইচ ইজ ক্রাইং ফর ফুড ইজ মাই সান। তাহলে আহ এই হুইচ ইজ ক্রাইং ফর ফুড, এটা হচ্ছে মূলত ক্লজ। এটাকে বলা হয় আমাদের ক্লজ। কোন ক্লজ? রিলেটিভ ক্লজ, রিলেট করে। হ্যাঁ, এবং এগুলোকে মানে ফ্রেজ এন্ড ক্লজের ভিতরেও আপনি যদি নেন, ক্লজ মূলত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এর ভিতরে এটা হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্য ম্যান হু ইজ প্লেইং ইজ মাই আঙ্কেল, এই যে হু ইজ প্লেইং, এগুলো হচ্ছে মূলত আমার রিলেটিভ ক্লজ। এটা রিলেট করে, ডাবল ইজ ওয়ার্ড দিয়ে, হোয়াট, হু, হুইজ, হোয়েন, হাউ, হোয়াই, এগুলো দিয়ে একটা সেন্টেন্সের সাবজেক্টের সঙ্গে রিলেট করে। এরপর দেখেন এখানে অ্যাপোজিটিভ বা ডেফিনার্স, এই জিনিসটা কি? এখানে তিনটা বাক্য আছে আলাদা আলাদা। যেমন হি ইজ উইলিয়াম শেক্সপিয়ার, একটু ভালোভাবে বোঝেন। হি ইজ উইলিয়াম শেক্সপিয়ার, হি রোট আ ট্রাজেডি টাইটেলড কিং লেয়ার, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। এটা কিন্তু এখানে কিন্তু আলাদা তিনটা সেন্টেন্স। এই আলাদা তিনটা সেন্টেন্সকে আমি অ্যাপোজিটিভের ব্যবহার করে একটা সেন্টেন্সে পরিণত করতে পারি। যেমন কিং লেয়ার, এই কিং লেয়ার কথাটা এখানে বলছো, কিং লেয়ার, দেখেন কমা আছে কিন্তু। আর ট্র্যাজেডি রিটেন, এখানে একটা বাই লিখতে হয়, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। কিং লেয়ার আর ট্র্যাজেডি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, এই যে আর ট্র্যাজেডি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, এটাকে বলা হয় মূলত অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে একটা সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য যে ফ্রেজটা দিয়ে থাকে সেটাকেই মূলত অ্যাপোজিটিভ বলে। অর্থাৎ এই একটা সেন্টেন্স তৈরি, ডেফিনেশন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কিং লেয়ার, ইজটা ভার্ব, দেন অফ ওয়ান অফ মাই ফেভারিট প্লে, আমার প্রিয় একটা প্লে। সো এটা আমার এক্সটেনশনের অংশ। অর্থাৎ কিং লেয়ার ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লে, মেইন সেন্টেন্সটা কিন্তু এটাই। বাট এর ভিতরে দুই পাশে কমা দিয়ে আমার লিখছে যে আ ট্র্যাজেডি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই জিনিসটাকে বলা হয় ডেফিনার্স বা অ্যাপোজিটিভ। মিস্টার খান ইজ গোয়িং টু ঢাকা, অর্থাৎ মিস্টার খান ঢাকায় যাচ্ছে। এখন আমি যদি মিস্টার খানের পরিচয়টা দেই যে খান মানুষটা কেডা, কে সে, তাহলে মিস্টার খান হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব ইজ গোয়িং টু ঢাকা। আমি যদি বলি যে শেখ হাসিনা হ্যাজ গট আ ওয়ান্ডারফুল প্রাইজ, শেখ হাসিনা একটা দারুণ পুরস্কার পেয়েছে। এখন আমি যদি শেখ হাসিনা লিখে একটা কমা দেই, দিয়ে বলি শেখ হাসিনা হু ইজ আওয়ার প্রাইম মিনিস্টার, এরপর যদি বলি যে হ্যাজ গট ওয়ান্ডারফুল প্রাইজ, তাহলে এই যে হু ইজ আওয়ার প্রাইম মিনিস্টার লিখলাম শেখ হাসিনা এবং ওর পরে যে জায়গাটা ভার্বের আগে, এই জায়গাটাকে বলা হয় মূলত অ্যাপোজিটিভ বা ডেফিনায়ার্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, রাইটিং এর জন্য এটা প্রচুর দরকার হয়। বুঝতে পারছেন আমি কি বললাম? অ্যাপোজিটিভ জিনিসটা কি? একটা সেন্টেন্সের মেইনলি সাবজেক্ট থাকবে, ভার্বও থাকবে, তার ভিতরে আমার আরেকটা ফ্রেজ বা ক্লজ যুক্ত হচ্ছে, সেটা মূলত কি করছে, ওই সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, একটা পরিচয় দিচ্ছে তার। বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, এরপর Yes, দেখেন, sir. বোঝা ট্রাই করেন, ইউজিং অ্যাবসুলেট অর সাসপেনশন। এই সাসপেনশন জিনিসটা অনেকটা জটিল একটা জিনিস, এটা আপনারা জানি না বুঝতে পারবেন কিনা, বাট খুবই জটিল এটা বোঝা। মানে কি বলবো, এই সাসপেনশনটা দেখলে আপনার মনে হবে যেন কি ধরনের ওলট পালট এক সেন্টেন্স। যেমন দেখেন, হি ওয়াজ আ বেগার বাট উই ডোন্ট
উই ডু নট নো ইট, সে একজন ভিক্ষুক ছিল কিন্তু আমরা এটা জানি না। ইউ উইল বি সারপ্রাইজ টু লার্ন ইট, লার্ন বলতে এখানে মূলত দেখা বোঝাচ্ছে, হ্যাঁ, শেখা বা দেখা, যে তুমি এটা দেখে শিখবে, সরি, বিস্মিত হবে। তো অ্যাজ এ অ্যাবসুলেট কি বলছে দেখেন, হি ওয়াজ, এরপর বলছে ইউ উইল বি সারপ্রাইজ টু লার্ন আ বিগার বাট উই ডিড নট নো ইট। দেখেন তো এই সেন্টেন্সটা কি ঠিক আছে, বা সেন্টেন্সটা কেমন একটা লাগলো না? হি ওয়াজ, এরপরে আবার কি লিখলো, ইউ উইল বি সারপ্রাইজ টু লার্ন, আবার লিখলো আ বিগার বাট উই ডিড নট নো ইট। আপনি এর আগেরটা কিন্তু বুঝতে পারছেন যে এর আগেরটা ছিল যে একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এখানেও তাই আছে, শুধুমাত্র ভিতরে ওই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা কথা বলার জন্য একটা ফ্রেজ বা একটা ক্লজ আমার যুক্ত করে দিচ্ছে, যে মিস্টার খান ইজ গোয়িং টু ঢাকা। ভিতরে কি বলছে, মিস্টার খান হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, কিং লিয়ার আর ট্র্যাজেডি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ মাই ফেভারিট প্লে। এটাকে অ্যাপোজিটিভ বা ডেফিনেট বলে, কিন্তু এই সাসপেনশনের যে ব্যবহারটা, এটা আমাকে বুঝতে হবে। দেখেন, the hunters, their breath white in the frosty air, rested for a moment in front of the sheikh. কিছুই বুঝবেন না আপনি, যে সেন্টেন্স কোনটা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, তারপরে কি আছে। এই সাসপেনশন বা অ্যাবসুলেট থাকতে বোঝা যায় না। কিন্তু কি, দেখেন, মেইনলি অ্যাবসুলেট বা সাসপেনশন হচ্ছে অসম্পৃক্ত বাক্য। অসম্পৃক্ত বাক্য, কোন বাক্যের মাঝে মাঝে বসে এটি একটা বাক্যে জটিলতা সৃষ্টি করে অথবা বাক্যকে সুন্দর করে তোলে। এটা একটা অসম্পৃক্ত বাক্য, কোন বাক্যের মাঝে বসে এটা একটা বাক্যকে জটিল, আহ বাক্যের মাঝে বসে এটা একটা বাক্যে জটিলতা সৃষ্টি করে অথবা বাক্যকে সুন্দর করে তোলে। এই জিনিসটা নিয়ে আমি আরো কথা বলতেছি আপনাদের, এটা প্র্যাকটিক্যাল রাইটিং এ আছে, তখন আমি আরো বুঝাই দিচ্ছি। তারপরেও আপনারা যদি একটু বিষয়টাকে নিতে পারেন বা বুঝতে পারেন, সেটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্সের ভিতরে, একটা কমপ্লিট সেন্টেন্স এর ভিতরে আরেকটা সেন্টেন্স বা আরেকটা ওয়ার্ড ঢুকানো হয়, ওয়ার্ড না, ফ্রেজ, একটা সেন্টেন্স বা একটা ফ্রেজ ইনপুট করা হয়, যেটাও একটা কমপ্লিট সেন্টেন্স। হয়তো বিষয়টা বুঝতে পারেননি, এই জন্য আমি বারবার বলছি অ্যাবসোলিউট বা সাসপেনশনটা একটু জটিল টাইপের। অর্থাৎ আমি মনে করেন এইখানে যে সেন্টেন্সটা ছিল যে হি ইজ উইলিয়াম শেক্সপিয়ার, এটা একটা আলাদা সেন্টেন্স। হি রোট এ ট্র্যাজেডি টাইটেড কিং লেয়ার, এটা একটা আলাদা সেন্টেন্স। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, এটা একটা আলাদা সেন্টেন্স। কিন্তু আমি যখনই বলছি কিং লেয়ার আর ট্র্যাজেডি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, এটা কিন্তু আমার সেন্টেন্সের একটা সামঞ্জস্যতা আছে, ওই সাবজেক্ট সম্পর্কে কথা বলছি। মিস্টার খান হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব ইজ গোয়িং টু ঢাকা, তাহলে এটা আমি দেখে বুঝতে পারতেছি আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ভিতরে আমার অ্যাপোজিটিভ যুক্ত করা কিভাবে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে, এবং এটা একটা সেন্টেন্সেরই পার্ট। কিন্তু আমার যে সাসপেনশন যেটা বা অ্যাবসুলেট, ওই জায়গাটাতে আমার একদম ডিফারেন্ট দুইটা সেন্টেন্স একটা সেন্টেন্সের ভিতর কানেক্টেড হয়ে যাচ্ছে, এই জন্য সেন্টেন্সটা এলোমেলো লাগতেছে। অর্থাৎ হি ওয়াজ আ বিগার বাট উই ডোন্ট নো ইট, হি ওয়াজ আ বিগার বাট উই ডোন্ট নো ইট, এটা কিন্তু একদম আলাদা টাইপের একটা সেন্টেন্স, আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স। আবার ইউ উইল বি সারপ্রাইজ টু লার্ন ইট, এটা আলাদা ক্যাটাগরির আরেকটা সেন্টেন্স। অর্থাৎ আমার কথাটা বোঝেন, এটা আমার একটা পাস্ট টেন্স এর ক্লজ, আবার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লজ, এটা ফিউচার টেন্সের একটা সেন্টেন্স। তো এইভাবে যদি আলাদা দুইটা, একদম কমপ্লিটলি আলাদা দুইটা, মানে কোনোভাবে কানেক্টেড না, সেন্টেন্সকে যদি এক জায়গায় করা হয়, সেখানেই মূলত সাসপেনশনের কাজ হয়। হি ওয়াজ, কমা দিয়ে দেখেন মূলত সেন্টেন্সটা কি হবে, হি ওয়াজ আ বিগার বাট উই ডিড নট নো ইট। কিন্তু কি বলছে, হি ওয়াজ, ইউ উইল বি সারপ্রাইজ, মানে সে ছিল, তুমি জেনে এটা বিস্মিত হবে, টু লার্ন, একজন ভিক্ষুক, যেটা আমরা জানতাম না। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স আমরা বাংলায় ব্যবহার করে থাকি, বাংলায় হর হামেশা বলি, বাট ইংলিশে এগুলো প্র্যাকটিস করি না বা হয় না। তো ইংলিশে যদি লিখতে হয়, এই সাসপেনশন বা অ্যাবসুলেট এর ব্যবহার করে লিখতে হয়। যেমন দ্য হান্টার্স রেস্টেড ফর আ মোমেন্ট ইন ফ্রন্ট অফ দ্য শেক, আমার কথাটা বুঝছেন, এই সেন্টেন্সটা কিন্তু মূলত এইটা, দ্য হান্টার সাবজেক্ট, রেস্টেড ভার্ব, তারপর বাকিটুকু এক্সটেনশন। ভিতরে বলছে যে দেয়ার ব্রেথ হোয়াইট ইন দা ফ্রস্টি এয়ার, অর্থাৎ দেয়ার ব্রেইন, কাদের ব্রেইন, হান্টার্স, শিকারী।
তো এই জায়গাটা মূলত অ্যাবসলিউট বা সাসপেনশন, এটা রাইটিং এর আরো আছে, আমি সেখানেও দেখাচ্ছি। এরপর দেখেন কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। কোঅর্ডিনেশন জিনিসটা কি? এখানে দুটো সেন্টেন্স আছে, হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করছে। আরেকটা আছে হি ওয়াজ কুকিং ডিনার ইন দ্য সেম টাইম, সে একই সাথে একই সময় ডিনার করছে। এই দুইটা আলাদা সেন্টেন্স যদি আপনি কোঅর্ডিনেট করেন তাহলে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। মানে হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক অ্যান্ড কুকিং ডিনার অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ আলাদা দুইটা কমপ্লিট সেন্টেন্সকে, ক্লজ না, আলাদা দুইটা নাউন, এটাকে কি বলতে পারি আমি, আলাদা দুইটা কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ আলাদা দুইটা প্রিন্সিপাল ক্লজ, মনে আসছিল না, প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড অর বাট, নট অনলি বাট অলসো, এই ওয়ার্ড গুলো দ্বারা যুক্ত হয় সেগুলোকে কোঅর্ডিনেট কনজাংশন বলা হয়, কোঅর্ডিনেশন বলা হয়। He not only studies 3 subjects but also has a job as a waiter. সে শুধু 3টা বিষয়ে পড়াশোনাই করে না, ওয়েটারে চাকরিও করে। So the main coordination and are and or but, not only but also both, dot dot and, either or, neither nor। আচ্ছা, তাহলে এগুলো আছে। অর্থাৎ মনে রাখবেন দুটো প্রিন্সিপাল ক্লজ, দুটো প্রিন্সিপাল সেন্টেন্স যদি and or but, not only but also, both dot dot and, either or, neither or এগুলো দ্বারা যুক্ত হয় তাহলে আমাদের এই কোঅর্ডিনেট কনজাংশনের কাজ করে, অর্থাৎ একটা সেন্টেন্স এইভাবেই বড় হয়। সাবঅর্ডিনেশনটা কি? সাবঅর্ডিনেশনের সাথে দুটি ক্লজ জড়িত, সাবঅর্ডিনেট ক্লজ প্লাস মেইন ক্লজ। আর কোঅর্ডিনেশনের ক্ষেত্রে দুটো ক্লজ জড়িত, দুটোই প্রিন্সিপাল ক্লজ, মানে দুটোই মেইন ক্লজ। আর সাবঅর্ডিনেশনে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেইন ক্লজ। আই নো হোয়াট হিজ নেম, আমি জানি তার নাম কি। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। Subordinate conjunction are what, which, if, unless, on, still, though, although, as, because, since। অর্থাৎ এই ওয়ার্ড গুলোতে একটা সেন্টেন্সকে লং করতে হয়, একটা সেন্টেন্সকে বড় করতে হয়, একটা সেন্টেন্সের ভিতরে সাবঅর্ডিনেট ক্লজের সংযুক্ত ঘটানো যায়। অর্থাৎ হোয়াট, হুইচ, ইফ, আনলেস, অন, স্টিল, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স। এগুলো কমপ্লেক্স সেন্টেন্স তৈরিতে কাজে লাগে, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, ইভেন প্র্যাকটিক্যালিও বিভিন্ন জায়গায় এগুলো ফেস করতে হয়। আনলেস ক্রিস্টিয়ান ফিশার্স হার ক্যালকুলাস হোমওয়ার্ক, ও, আনলেস ক্রিস্টিয়ান ফিনিশেস হার ক্যালকুলাস হোমওয়ার্ক হি উইল হ্যাভ টু সাফার মিস্টার কার্লোস ওর্থ ইন দ্য ক্লাস টুমরো। এই যে কমা দিয়ে হি উইল হ্যাভ লিখছে, এইটা না করে আমরা এই জায়গাটাতে সাবঅর্ডিনেট কনজাংশনের জন্য বা সাবঅর্ডিনেশনের জন্য যে ওয়ার্ড গুলো দরকার সেই ওয়ার্ড গুলোকে আমাদের ব্যবহার করতে হবে, যেমন হোয়াট, হুইচ, ইফ। যেমন জনাথন স্পেন্ট হিজ ক্লাস টাইম রিডিং কমিক বুকস সিন্স হিজ অ্যাভারেজ ওয়াজ 45 বিফোর ফাইনাল এক্সাম। এই যে সিন্স কথাটা এখানে আছে, এইভাবে এদেরকে ব্যবহার করা শিখতে হবে বা ব্যবহার করতে হবে। কখনো কখনো বাক্যের সাবঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, অ্যাপোজিটিভের মিশ্র ব্যবহার বাক্যে হয়ে থাকে, তখন বাক্য বোঝাটি কঠিন হয়। যেমন হোয়াইল বেইলি স্লেপ্ট অন দ্য সোফা ইন ফ্রন্ট অফ টেলিভিশন, স্যামসন দ্য ফ্যামিলি ডগ count on the leg of the coffee table। অর্থাৎ এই সেন্টেন্সটা সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটা, ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা, বা কোনটা কোন ফ্রেজে আছে। যেমন এখানে আরেকটা সেন্টেন্স আছে, আফটার dripping mustard all over his chest, Charles, who was wearing red shirt, wished that he had instead chosen ketchup for his hot dog। প্রথমটা আমরা একটু দেখি, হোয়াইল বেইলি স্লেপ্ট অন দা সোফা, এখানে হোয়াইল আছে, অর্থাৎ এটা সাবঅর্ডিনেশনের ব্যবহার, অর্থাৎ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে আমি যদি আরেকটু কথা বলতে চাই সেখানে আমার একটা ফুল সেন্টেন্স লিখতে হবে।
তাহলে এই হোয়াইলটা কি? হোয়াইল দ্বারা আমার এখানে এই সাবঅর্ডিনেট ক্লজকে ইন্ডিকেট করা হচ্ছে। স্লেপ্ট শব্দটা একটা পাস্ট টেন্সের সেন্টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। অন দা সোফা, তাহলে এই জায়গাটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করা হচ্ছে অফ দ্য টেলিভিশন। স্যামসাং, এখানে কোমা দিয়ে লেখা কিন্তু দেখেন, স্যামসাং দ্য ফ্যামিলি ডগ, অর্থাৎ এই যে জায়গাটা আমার লেখা আছে স্যামসাং দ্য ফ্যামিলি ডগ, এটা হচ্ছে অ্যাপোজিটিভের একটা অংশ। অর্থাৎ আমার সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে পরের ক্লজটাতে, মানে পরের যে জায়গাটা সেখানে স্যামসাংটা মূলত সাবজেক্ট। এই জায়গাটাতে স্যামসাংটা মূলত সাবজেক্ট। তাহলে তাহলে দেখেন ডগ, এরপর লেখা আছে গন, জ, গন, এর মানে হচ্ছে মূলত আই মিন চিউ করা বা চিবানো, যেটাকে বলা হয় চিবানো। তাহলে গন মানে কি? চিবানো বলছে, কুকুরটা চিবাচ্ছিল অন দ্য লেগ অফ দ্য কফি টেবিল, পায়ের উপর কফি টেবিলে। আফটার ড্রিপিং মাস্টার্ড অল ওভার হিজ চেস্ট, অর্থাৎ মানে সর্ষের তেল মালিশ করার পর তার সারা বুকের উপর। চার্লস, এবার হু ওয়াজ ওয়ারিং আ রেড শার্ট, অ্যাপোজিটিভ এটা, উইশ দ্যাট হি হ্যাড ইনস্টেড চুজেন কেচাপ ফর হিজ হট ডগ। তো এই দ্যাট দিয়ে যে সেন্টেন্সটা করা, এখানে আবার কিন্তু একটা আমার সাবঅর্ডিনেশনের ব্যবহার হচ্ছে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কখনো কখনো, আচ্ছা এটা তো দেখলাম, এখানে একটা কমপ্লিট সেন্টেন্স আছে। এই সেন্টেন্সটা আপনারা নিজেরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে এই সেন্টেন্স ট্রান্সলেশনটা আমি দেখাবো এবং ডিটেলসে ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে আমি আলোচনা করব। এটা খুবই কিন্তু প্র্যাকটিক্যাল একটা ট্রান্সলেশন, সবাই একটু চেষ্টা করবেন যে এটা করার। খুবই প্র্যাকটিক্যাল একটা ট্রান্সলেশন। আর এখানে যেগুলো ও আছে, এই জায়গাগুলোতে আপনার মূলত র হবে। এই যে জায়গাগুলোতে মূলত ও আছে, এই জায়গাগুলোতে মূলত র হবে। আচ্ছা, এই লেখাগুলো এখানে আসতেছে না, আমি আপনাদের পাঠিয়ে দেবো, এটা আসবে না এইভাবে। আমি দেখি এখানে নিয়ে পাঠিয়ে দিই, তাও এখানে হবে কিনা। ওটা আরেকটা ফন্টে লেখা তো, মনে হয় আসছে, দেখি। এখানে আসছে কিন্তু এসে কি যাবে হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপের টেক্সটটা আসতেছে না। আচ্ছা, আমি পরে পাঠিয়ে দিব, বাট আপনারা যদি পারেন আগে আগে করতে চান তাহলে একটা স্ক্রিনশট দিয়ে একটু নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করবেন, আমি একটু দেখাচ্ছি, করার পর নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। এখানে লেখা আছে মূলত, এখানে টেক্সট এখানেও ভেঙে গেছে, পারবেন না হয়তো এবারে বুঝতে। বলছে যে 1971 সালে পাকিস্তানি বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বীর বাঙালি যখন পাক হানাদার বাহিনীর সাথে অসীম সাহস আর স্বপ্ন সমর্থন নিয়ে মরণপণ লড়াইয়ে লিপ্ত হন, তখন বিশ্ব বিবেক নীরব থাকেনি। বিশ্ব জনমত ব্যাপকভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে স্বাগত জানিয়েছিল। ভারত, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কিছু দেশ বাংলাদেশের অভ্যুদয়কে নৈতিকভাবে সমর্থন করেছিল এবং স্বীকৃতি দিয়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র যদিও স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে, তবু মার্কিনী জনগণ বাঙালি জাতির প্রতি আত্মনিয়ন্ত্রণাধিকার বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতি সহানুভূতিশীল ছিল। দেখেন এগুলো কিভাবে করা হচ্ছে, এগুলো যদি আমি ভেঙে ভেঙে বলি, এখানে লেখা আছে যে
1971 সালে পাকিস্তানি বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তো 1971 সাল, এটা মাস অথবা বছর, মানে সালের আগে আমাদের ইন প্রেপোজিশন বসাতে হয়। সো ইন 1971, এরপর বলছে বাঙালির দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এগেইনস্ট দ্য বারবারাস পাকিস্তানি আর্মি থ্রো আ লং 9 মান্থ আর্মড লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, অভ্যুদয় মানে এমার্জেন্স, দ্য এমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ঘটে, অকার্ড অথবা হ্যাপেন্ড। হ্যাঁ, এবার ফুল সেন্টেন্সটা এরকম হচ্ছে, দেখেন, এটা আপনারা মনে রাখবেন, যখনই আপনি বাংলা থেকে কোনো সেন্টেন্স ট্রান্সলেশন করবেন, এগুলো আমি আগেও বলছি, গত ক্লাসে প্যাসিভের দিনেও বলছি, যখনই বাংলা থেকে কোনো সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করবেন, ফ্রেজ ধরে ধরে এগোতে হয় এবং বাংলার লাস্টের দিক থেকে ইংলিশের ফার্স্টের দিকে আসতে হয়। আবারও বলছি, বাংলা সেন্টেন্সের লাস্টের দিক থেকে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর ইংলিশের ফার্স্টের দিকে আসতে হয়। যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, কি ঘটে? স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তাহলে আমার সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। অকার্ড মানে ঘটে বা ঘটেছিল, পাস্ট টেন্সে হবে। এবার বলছে কিসের মাধ্যমে, দেখেন লাস্টে থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় শেষ, এরপর আমি ওই ঘটাটা বসাইছি, অর্থাৎ ভার্ব বসিয়েছি, সাবজেক্টের পর ভার্ব বসাতে। এইবার আমি লাস্টের দিক থেকে উল্টো দিকে আসবো, যেমন মাধ্যমে, মাধ্যমে ইংরেজি এখানে লিখছে থ্রু, থ্রু মানে মাধ্যমে। এবার কিসের মাধ্যমে? দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে, দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই চারটা ওয়ার্ড হচ্ছে আমার ফ্রেজাল ওয়ার্ড, তো একসঙ্গে ধরতে হবে যে আ লং 9 মান্থ আর্মড লিবারেশন ওয়ার, আ লং 9 মান্থ আর্মড লিবারেশন ওয়ার অফ দ্য বাংলাদেশ, অফ দ্য বাংলাদেশ, সরি বাঙালিস, বাঙালির, অফ দ্য বাঙালি এগেইনস্ট দ্য বারবারাস পাকিস্তানি অকুপ্যান্ট ইন 1971, অর্থাৎ 1971 সালে পাকিস্তানি বর্বর দখলদার বাহিনীর বিরুদ্ধে, এগেইনস্ট দ্য বারবারাস পাকিস্তানি অকুপ্যান্ট ইন 1971। তো টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য এমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ occurred through a long 9 month armed liberation war of the Bengalis against the barbarous Pakistani occupant in 1971. So এইভাবে আমি এই যে ট্রান্সলেশনটার কথা বললাম বাংলাটা, এইটা একটা স্ক্রিনশট দেন, এই যেটা আমি এখানে কেবল দেখাচ্ছি, যদি পারেন একটু স্ক্রিনশট দেন, এইটা একটা দেন, এইটা আর যেটা দেখালাম এইটা, এই দুটো দেওয়ার পরে আমার জাস্ট একটা কথা আমি আবারও বলে রাখছি, স্মরণ করে রাখছি, ফ্রেজ ধরে ধরে সেন্টেন্সের ট্রান্সলেশনটা করতে হবে এবং বাংলায় লাস্টে ভার্ব থাকে, এখানে ফোকাস করতে হবে সাবজেক্ট কোনটা, সাবজেক্টের পরে ভার্ব বসায় যখন আপনি একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করবেন, লাস্টের দিকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। সো এইটা একটু স্ক্রিনশট দেন, এবং আরেকটা যেটা দেখালাম এইটা একটু স্ক্রিনশট দেন। আর আমি ক্লাস রেকর্ড তো পাঠিয়ে দিব, দেওয়ার পরে এইটা নিজেরা একটু ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। এখানে আরো অনেকগুলো ট্রান্সলেশন আছে, এটা একবারে শেষ হবে না, আমাদের এক এক করে এগোতে হবে। তো এখানে আমরা এগুলো দেখতে থাকবো, এরপর আমরা ফ্রেজ এন্ড ক্লজকে ডিটেলসে দেখবো, তাহলে দেখবেন অনেক জায়গা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর এগুলো নিয়ে আমি আরো আলোচনা করব। সেন্টেন্স গুলো কি স্ক্রিনশট দিতে পারছেন? দিয়েছেন স্ক্রিনশট? হ্যাঁ, পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, পিডিএফ পাবেন, আমি পাঠিয়ে দিব, সমস্যা নেই। লাল পেজটা একটা দেন স্যার, এটা তুলতেই না লাল পেজ হচ্ছে এইটা, আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। আর আর আপনাদের ক্লাসের আর হবে না, সমস্যা হবে না, আপনারা আগামীকাল 10টা থেকেই করবেন। 10টা থেকে করলে এই জিনিসগুলো আমি আরো ভালোভাবে হাতে কলমে আপনাদের দেখাই দিতে পারবো, বা আপনাদের কোশ্চেন গুলো আমি ভালোভাবে নিতে পারবো। আগামীকাল আহ আজকে কি বার? আজকে দেখি, রবিবার। আগামীকালও আপনারা ক্লাস করবেন, আমি নোটিশ দিয়ে দিব 10টায়, কারণ আমি চাচ্ছি এইগুলো একটু আর্লি কমপ্লিট করে ফেলতে, এই গ্রামাটিক্যাল ফাংশন গুলো। আগামীকালও রাত 10টায় আপনারা ক্লাস করবেন, ঠিক আছে? যার যা কোশ্চেন আছে আমি আগামীকাল নিব, সমস্যা নেই। সবাই বলতে পারবেন, সবাই এটা একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন, এই যে এখানে আমি যেটা দিয়েছি, এবং এইটা মেনটেন করে, আর এটার পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। এবং এই ট্রান্সলেশনের এই পার্ট গুলো, এই যে মানে
কম্পোনেন্ট গুলো আমি বললাম, ফ্রেজ, ক্লজ, সাবঅর্ডিনেশন, অ্যাপোজিটিভ, কোঅর্ডিনেশন, এটাকে আমি আরো ডিটেলসে নেক্সট ক্লাসে এক্সাম্পলে, মানে এটা তো এখানে যেগুলো দেওয়া আছে আমার সেইভাবে পড়ায় যাওয়া হয়ে গেছে, বাট আমার মতো করে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবো। আমি নিজের মতো করে পড়াতে না পারলে আমার সেই পড়ানোটা আমার ফ্রুটফুল লাগে না। আপনারা তো আমার ক্লাস করে আসছেন বা দেখে আসছেন, আমি যতটা পারি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি বা নিজের মতো করে চেষ্টা করি। বাট এখানে এই ফাইলটা এইভাবে আমার সাজানো ছিল, সেইভাবেই কথা বলা হয়ে গেছে। বাট আমি নেক্সট ক্লাসে একটু ফ্রি হ্যান্ডে, অর্থাৎ আমার মতো করে আমি জিনিসগুলোকে আপনাদের বোঝাই দিব নিজে এক্সাম্পল দিয়ে দিয়ে। তারপরেও তো আজকে দু একটা এক্সাম্পল দেখালাম বা বললাম, কিন্তু আমি এভাবে আমার মানে মনের মতো হয় না। আমি নেক্সট ক্লাসে এক্সাম্পল দিয়ে দিয়ে আরো সুন্দর করে এই যে কম্পোনেন্ট অফ সেন্টেন্স গুলো দেখালাম, এটা এখানে এইভাবে দেওয়া বলে আমি এই জায়গাটাতে আটকে গেছি, আমি নিজের বাড়াতে পারিনি। হ্যাঁ, কিন্তু আমি নেক্সট ক্লাসে এটা দেখবো না, আমি আমার মতো করে আমি আপনাদের কিছু এক্সাম্পল দিব এবং ডিটেলসে এই জিনিসটা বুঝাই দিব। ফ্রেজ, ক্লজ, বা এই যে সাবঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, বা এই যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আগামীকাল। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর